বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন কি থামলো? সে দেশে কবেই বা ইন্টারনেট ফিরে আসবে? সেখানকার সরকার কি ভূমিকা পালন করছে? তাদের শেষ পর্যন্ত বক্তব্যই বা কি? আর শেষ পর্যন্ত কতজন মানুষ মারা গেল? তাছাড়াও আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা ইউটিউবে যদি ফলো করছি, তাহলে দেখছি যে বেশিরভাগ বাংলাদেশি মানুষই কিন্তু এই শেখ হাসিনা সরকারের পতন চাইছে। তাহলে এই সরকারের পতন চাওয়ারই বা কারণ কি? তাদের এই পতন চাওয়ার যে মূল কয়েকটি কারণ রয়েছে, চলুন আমরা এই সমস্ত কারণগুলো কিন্তু আজকে জেনে আসবো। তো এত সংখ্যক মানুষ এই সরকারের পতন চাওয়ার পরেও কেন এই সরকার পরপর 4 টার্মে রয়েছে এবং আগামী দিনেও দেখে মনে হচ্ছে যে এই সরকারই থাকবে, সেটাই বা কেন হচ্ছে? চলুন আজকের এই ভিডিওতে আমরা সবকিছু উত্তর জেনে আসবো। সালাম, আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা এতদিনেও কিন্তু অবগত হয়ে গেছেন যে বাংলাদেশে কিন্তু এখন উত্তাল পরিস্থিতি। আমার এর আগের ভিডিওতেও কিন্তু আপনারা এই উত্তালতার কারণ কি এবং কেন ঘটছে সমস্ত কিছুই হয়তো জেনে গেছেন। তো যারা যারা এখনো কিন্তু আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই গিয়ে সেই ভিডিওটি দেখে আসুন। তো আমরা জানি যে গত 5ই জুন থেকে কিন্তু বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে। সেটা কিন্তু এই গত 15 তারিখ মানে 15ই জুলাই থেকে কিন্তু মারাত্মক আকার রূপ নিয়েছে। সেটা দেশব্যাপী জুড়ে পড়েছে এবং তাতে এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে বিবিসি সংবাদদাতাদের মতে 150 জন মানুষ কিন্তু মারা গেছে এবং 500 জন মতো শুধুমাত্র ঢাকা থেকেই মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া তো হাজার হাজার সংখ্যক মানুষ কিন্তু আহত হয়েছে। এই 500 জনের মধ্যে কিন্তু অধিকাংশই বিএনপি বা বিরোধী দলের নেতাকর্মী। তবে বাংলাদেশ সরকারের সারা দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ রাখা এবং কারফিউ জারির পর থেকে কিন্তু সেই দেশ থেকে সেরকমভাবে খবর আসছে না। যদিও কিছু কিছু খবর আসছে, তো এখনো পর্যন্ত সেই দেশে কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু করা হয়নি। তো এইরকম টালমাটাল পরিস্থিতির মধ্যেই কিন্তু সেই দেশের সুপ্রিম কোর্ট এই কোটা সিস্টেমের উপর একটি রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে 93% কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ হবে, বাকি 5% মুক্তিযোদ্ধা কোটা এবং বাকি 2% হলো প্রতিবন্ধী এবং নৃগোষ্ঠী, তাছাড়া অনগ্রসর গোষ্ঠীর ক্ষেত্রে তাদের সংরক্ষিত থাকবে। এইরকম দাবি কিন্তু সেই দেশের ছাত্র সমাজ করে আসছিল এবং তারা কিন্তু এতে মোটামুটিভাবে স্যাটিসফাইড হলেও তাদের যে এত বিশাল একটা ক্ষতি হয়ে গেল, এত সংখ্যক তাদের সহপাঠী মারা গেল, এর জন্য কিন্তু তাদের আন্দোলন এখনো কিন্তু তারা বজায় রাখার মনোভাব রেখেছে। আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না, যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দেখতে পেলেও আমরা সেটাও দেখতে পাচ্ছি। তারা বিচার চাইছে যে এইরকম ভাবে অকথ্যভাবে সেই যে ছাত্র সমাজকে হত্যা করা হলো, সেই ছাত্র সমাজের কিন্তু হত্যার কিন্তু তারা বিচার চায় এবং বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা দমিয়ে থাকবে না বলে তারা কিন্তু ঘোষণা কোনো কোনো ক্ষেত্রে দিয়েছে, আমরা সেগুলো জানতে পেরেছি। তবে এর মধ্যে আমরা দেখতে পেলাম যে সরকার এই রায়কে স্বাগত জানিয়েছে। যদিও সরকার কিন্তু এর আগে মুক্তিযোদ্ধা কোটার পক্ষেই ছিল, তারা বিভিন্ন রকমের বক্তব্য এবং তাদের যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর বক্তব্যতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে এই মুক্তিযোদ্ধা কোটাকে সমর্থন করেই কিন্তু বক্তব্য দিয়েছিল, যার ফলে বোঝা যাচ্ছে যে তার যে বক্তব্য তার ফলে মুক্তিযোদ্ধারাও যেমন স্যাটিসফাইড থাকলো, আর অপরপক্ষে এই রায়ের ফলে কিন্তু সেই আন্দোলনরত শিক্ষার্থীরাও কিন্তু স্যাটিসফাইড হলো। ফলে সরকারের কিন্তু দুইমুখ অবস্থানই কিন্তু বজায় থাকলো। তো এই সমস্ত ঘটনা প্রবাহের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে প্রচুর মানুষ চায় যে এই শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের পতন, কিন্তু এই সরকারের পতন তো হচ্ছে না এবং তারা কেন এরকম একটা সরকারের পতন চাইছে? তো এর যে মূলত যে কারণ যেগুলো ছিল তার মধ্যে আমরা খুঁজতে গিয়ে মোটামুটি কয়েকটা কারণকে সিলেক্ট করেছি, এগুলো কিন্তু খুবই গুরুতর মনে হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত কারণগুলো কি কি। সেই দেশে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব ঘটেছে, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে অনেক মানুষে, তারপরে এই অর্থনৈতিক বৈষম্য কিন্তু প্রচুর রয়েছে সেখানে, এবং প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সংরক্ষণে কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে। তারপরে আমাদের সবচেয়ে বড় যে কারণ সেটা হলো রাজনৈতিক দুর্নীতি, কিন্তু এই সরকারের জনবিচ্ছিন্ন হওয়ার কিন্তু একটা মূল বড় কারণ। তো আমরা চলুন এখন এই রাজনৈতিক যে দুর্নীতি বললাম সব থেকে বড় কারণ, সেই কারণটা নিয়ে একটু আলোচনা করি। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে একটা সংস্থা, তারা কিন্তু তাদের রিপোর্টে বলছে যে পৃথিবীতে 180টা দেশ রয়েছে, সেই দেশের মধ্যে তারা করাপশনের উপর একটা লিস্ট বানিয়েছে। সেই লিস্টে বাংলাদেশ অবস্থান করছে 149তম স্থানে এবং সেই লিস্টে 93তম স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ দুর্নীতির ক্ষেত্রে, আর পাকিস্তান কিন্তু 133তম স্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সেখানে শুধুমাত্র আফগানিস্তানের উপরেই তারা রয়েছে দুর্নীতির সুযোগে, আফগানিস্তানে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এবং তারই উপরে রয়েছে বাংলাদেশ। 2017 সালের 29শে জুন সুইস ব্যাংকের একটা রিপোর্টে দেখা গেছে যে 4,42,300 কোটি টাকার কাছাকাছি অর্থ কিন্তু বাংলাদেশিদের রয়েছে সেই ব্যাংকে, যেটা 2013 এবং 14 সালের থেকে 20% কিন্তু বৃদ্ধি পেয়েছিল সেই 2017 সালেই। এখন যে কি অবস্থা সেটা কিন্তু এখনো জানা যায়নি। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি যে সেই দেশের 97% কিন্তু এই এমপি যারা রয়েছে তারা কিন্তু ইললিগ্যাল ট্রানজাকশন বা করাপশনের দিকে কিন্তু যুক্ত রয়েছে, যে সমীক্ষাটা 2012 সালে চালানো হয়েছিল।
তারপরে 2013 সালে চালানো একটা সমীক্ষায় দেখা গেছে সমীক্ষকরা বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন যে 76% মানুষ মনে করে যে বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসের পরিষেবা নিতে গেলে কিন্তু সেখানে ঘুষ দিতে হয়। তার মধ্যে 39% মানুষ কিন্তু বলেছে তারা গত 12 মাসের মধ্যে কিন্তু বিভিন্ন কাজ করিয়েছে এই ঘুষ দেওয়ার মাধ্যমেই। চলুন আমরা এখন দেখে নিই যে বাংলাদেশের কোন কোন সেক্টর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর। তো এই লিস্টে সর্বপ্রথমে রয়েছে পুলিশ বিভাগ, যারা কিন্তু 72% দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর। তারপরে রয়েছে বিচার বিভাগ, যেখানে 63% দুর্নীতি হয়। তারপরে ভূমি পরিষেবা, যেখানে 44% দুর্নীতি হয়েছে, এবং রেজিস্ট্রি ও পারমিট পরিষেবা, যেখানে 33% কিন্তু দুর্নীতি হয়েছে। তাছাড়া আরো ছোটখাটো অনেক দুর্নীতিময় কিন্তু সেক্টর রয়েছে সেই দেশে। তো আপনাকে যে কোনো একটা সরকারি পরিষেবা পেতে গেলে কোন হারে সেখানে কিন্তু ঘুষ দিতে হয় সেটার আমরা একটা পরিসংখ্যান দেখে নিই চলুন। সেখানে যে কোনো পরিষেবা গ্রহণের ক্ষেত্রে 58% কিন্তু দুর্নীতি হয়। তারপরে সেই পরিষেবাটার গতি বাড়ানোর জন্য কিন্তু 33% দুর্নীতি। তারপরে ধন্যবাদ স্বরূপ যে উপঢৌকন লাগে বা কিছু টাকা দিতে হয় সেখানেও কিন্তু 7% দুর্নীতি। তাছাড়াও যে কোনো সস্তা পরিষেবা নিতে গেলে কিন্তু আপনাকে 3% দুর্নীতির মুখে পড়তেই হবে। তো যে কোনো দেশের একটা গ্রোথের পিছনে ধাক্কা দিতে পারে কিন্তু এই দুর্নীতি। এই দুর্নীতির ফলে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থার প্রতি প্রচুর চাপ পড়ে এবং দেশের বেকারত্বের সমস্যা কিন্তু অনেক বেড়ে যায়। তো সেই দেশের প্রায় 20 কোটি মানুষের মধ্যে কিন্তু 3.5 কোটি বেকার যুবক রয়েছে। তারা কিন্তু এই অর্থনৈতিক বৈষম্যের কিন্তু শিকার। তো আমরা এখন সে দেশের কয়েকটি বৃহত্তম দুর্নীতির উদাহরণ দেখে আসি। তো 2011 সালের বাংলাদেশের শেয়ার বাজারের যে কেলেঙ্কারি হয়েছিল সেটা কিন্তু একটা বিশাল বড় দুর্নীতি। তারপরে পদ্মা সেতু কেলেঙ্কারি দুর্নীতি, যেখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় এমপিরা কিন্তু জড়িয়েছিল। যেখানে বলা হয়েছে কানাডিয়ান নির্মাণ কোম্পানি এসএনসি লাভেলিনকে তারা চুক্তি দিয়েছিল এই পদ্মা সেতুর, এবং তাতে কিন্তু একটা বৃহৎ পরিমাণ টাকা তারা আত্মসাৎ করেছিল। তারপরে আমরা আরেকটা উল্লেখ করি যে 2016 সালে এমপি আব্দুর রহমান বদির কিন্তু 3 বছর জেল হয়েছিল। সেই সঙ্গে তার $1 মিলিয়ন কিন্তু ফাইন করা হয়েছিল। তার কারণ তার নামে অভিযোগ ছিল যে $100 মিলিয়ন কিন্তু সে লুকিয়ে রেখেছে, যেটা সরকারি খাতে কিন্তু হিসাব ছিল না। তো এরপরেই সবচেয়ে বড় কারণটি হলো গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। তার কারণ সে দেশ গণতান্ত্রিক হলেও সে দেশের গণতন্ত্র কিন্তু সেরকম স্বাস্থ্যবান নয়। সে দেশে আমরা এখন যদি রিসেন্ট হিস্টোরি দেখতে যাই যে 2009 সালে এই শেখ হাসিনা সরকার আসার পর থেকে কিন্তু সে একটা স্বৈরাচারী সরকারে রূপান্তরিত হয়েছে, যেখানে বিরোধী দলের মানুষদের কিন্তু প্রচুর পরিমাণে দমন পীড়ন, তাদেরকে গ্রেপ্তার, তাদের গুম, হত্যা, এই সমস্ত ঘটনা কিন্তু প্রায়শই হয়েছে। বিভিন্ন ছোটখাটো সাংগঠনিক দলকে কিন্তু তারা ব্যান করেছে। তা আমরা যদি বলি যে প্রথমেই সেই 2014 সালের যে নির্বাচন ঘটেছিল সেই নির্বাচনে কিন্তু তারা প্রচুর পরিমাণে দমন পীড়ন এবং প্রচুর সহিংসতা দেখেছিলাম। তারপরে কিন্তু 2018 সালের নির্বাচনেও দেখলাম যে একটাকে এই সরকার কিন্তু দখল করলো ক্ষমতা। তো তার পরবর্তীকালে আমরা 2024 সালের নির্বাচনেও কিন্তু অন্য কিছু দেখলাম না, ঠিক একই রকম অবস্থা, যেখানে কিন্তু বিএনপি এই নির্বাচনকে বয়কট করেছে এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো তাছাড়াও সে দেশের গণমাধ্যম বা বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কিন্তু সেই ইউরোপীয় ইউনিয়ন বা ওই পাশ্চাত্যের দেশেদের কিন্তু বিভিন্ন রকম উদ্বেগের কারণ আমরা দেখেছি, যেটা 2011 সালে হিলারি ক্লিন্টনও কিন্তু সেই সময় তার উদ্বিগ্নতা প্রকাশ করেছিল। তো এরপরে 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কারণ রয়েছে, সেটা হলো যে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার। প্রশাসনিক পদে যে সমস্ত হায়ার লেভেলের নেতা মন্ত্রীরা রয়েছে তারা কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে বিরোধী দলের উপর অত্যাচার, বিভিন্ন রকমের কিন্তু অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। আমরা গত কয়েক বছর আগেই দেখেছি যে আমেরিকা কিন্তু সেই দেশের র্যাবের কিন্তু বড় বড় কর্মকর্তাদের উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞা নিয়ে কিন্তু সেই দেশের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক কিন্তু দ্বন্দ্ব রয়েছেই। তাছাড়া আমরা উল্লেখ করতে পারি বাংলাদেশ পুলিশের সাবেক আইজি যে বেনজির আহমেদ, তার বিরুদ্ধে কিন্তু একটা বিশাল অভিযোগ রয়েছে যে তিনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তিনি বিশাল পরিমাণ অর্থের কিন্তু এখন মালিক হয়ে গেছেন। তার পরবর্তীকালে শেখ হাসিনাকে মন্তব্য করতে দেখলাম যে তারই পিএ কিন্তু এখন বর্তমানে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, কিন্তু হেলিকপ্টার বা প্রাইভেট জেটে ছাড়া চাপে না। এত কিছু সম্পদের কিন্তু মালিক হয়েছে সে কিন্তু এই প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে। এইরকম ভাবে প্রচুর পরিমাণে কিন্তু প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হয় সেই দেশে, এবং যার ফলে সাধারণ মানুষরা কিন্তু সেরকম পরিষেবা পায় না এবং অর্থনৈতিক দিক থেকে তারা অনেকটা পিছিয়ে গেছে। আর সেই জন্যই কিন্তু এই সাধারণ মানুষের একটা ক্ষোভ রয়েছে এই সরকারের বিরুদ্ধে। এরপরই 4 নম্বর কারণটি হলো অর্থনৈতিক বৈষম্য। অক্সফামের একটা রিপোর্টে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের 1% ধনী ব্যক্তি রয়েছে, তাদের কাছে বাংলাদেশের মোট সম্পদের কিন্তু 16% মালিক হলো এই 1% সংখ্যক ধনী ব্যক্তি। আর 50% মতো মানুষ কিন্তু তারা দরিদ্রতার সীমার নিচে বসবাস করে, তারা গরিব মানুষ, এবং তাদের কাছে মাত্র 8.6% মতো সম্পদ রয়েছে গোটা দেশের তুলনামূলক ক্ষেত্রে। তো এইরকম আর্থিক বৈষম্য কিন্তু সৃষ্টি হয়েছে এইরকম বড় বড় আমলা এবং বড় বড় নেতা মন্ত্রীদের একচাটিয়া রাজত্বের ফলে। এই বড় বড় আমলারাই কিন্তু হায়ার পদে বসে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন রকমের জনমুখী কাজের নাম করে বিভিন্ন রকম টাকা পয়সা, অর্থ সম্পদ লুট করে বিদেশে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু সেই দেশের সাধারণ গরিব মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় রয়েছে। এর পরবর্তীকালের কারণটাও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে এই কারণটাতে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বিভিন্ন রকম পরিবেশগত সমস্যার ক্ষেত্রে এই সরকারের যে সমস্ত নেওয়া নীতি এবং সেই নীতির ফলে যে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ দেওয়া হয়েছে এবং সেই অর্থ সম্পদের কিন্তু বিনষ্ট করা বা সেগুলো কিন্তু দুর্নীতি করাও কিন্তু একটা বড় কারণ রয়েছে।
টিআইবির রিপোর্ট অনুযায়ী 2020 সালে কিন্তু বলা হয়েছে যে এই যে আমফান থেকে শুরু করে বিভিন্ন রকমের যে প্রাকৃতিক যে ক্যালামিটি যেগুলো হয়েছিল তাতে প্রায় 200 কোটি টাকার মতো দুর্নীতি হয়েছিল, যার ফলে সাধারণ প্রান্তিক গরিব মানুষদের কিন্তু হক মারা গিয়েছিল এবং তারা সেই পরিমাণ টাকা থেকে বঞ্চিত হয়েছিল। আর সেই টাকাগুলো সে নেতা মন্ত্রী আমলারাই কিন্তু এই টাকার ভোগ করেছে, তাতে সাধারণ গরিব মানুষদের কিন্তু কোনো রকমের উন্নতি হয়নি, যার ফলে মানুষদের মধ্যে একটা বিতৃষ্ণা কিন্তু জমেছে। তাছাড়াও বিভিন্ন রকমের ব্যক্তিগত থেকে শুরু করে আঞ্চলিক সমস্যা এবং ধর্মীয় কারণেও কিন্তু প্রচুর মানুষ এই সরকারের বিরোধিতা করে থাকে। যদিও আমরা সরকারকে দেখলাম যে এই ছাত্র আন্দোলনকে তারা তাদের সরকার বিরোধী আন্দোলন রূপে দেখছিল, কিন্তু এই ছাত্র আন্দোলনকারীরা বলেছে যে তারা কিন্তু সরকার বিরোধী নয়। তো তারা যে স্লোগানটা দিয়েছে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে যে বলেছে স্বৈরাচার, তাহলে এই কিন্তু একটা স্লোগানে কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে। আর বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকম স্লোগান তৈরিতে কিন্তু তারা মাহির। তো এই রাজাকারদেরকে কিন্তু সেই দেশের শত্রু বলে মনে করা হয় এবং শেখ হাসিনা কিন্তু এই ছাত্র আন্দোলনকারীদেরকে কিন্তু রাজাকার বলেছিলেন, আর সেই জন্য কিন্তু ছাত্ররা এই স্লোগানটা তৈরি করেছিল। তো যাই হোক, এই রাজাকার এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কিন্তু একটা বিশেষ ইতিহাস রয়েছে। রাজাকাররা কিন্তু আমাদের দেশের কিন্তু হায়দ্রাবাদে অবস্থান করতো। তো এই রাজাকার কারা, যদি আপনারা চান তো পরবর্তীকালে আমি একটা ডিটেইলে ভিডিও বানাবো। আজকে কিন্তু আমরা এই সরকারের বিরোধিতা কেন করছে মানুষরা এটা জানলাম এবং বর্তমান পরিস্থিতি সম্বন্ধে একটু ধারণা নিলাম। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি। তো যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমি এই ভিডিওটা বানালাম, ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। তাছাড়াও আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকেন। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। ধন্যবাদ।